তারল্য সহায়তার পরও সংকট কাটেনি কয়েকটি ব্যাংকে, চাহিদা মতো টাকা পাচ্ছেন না গ্রাহকরা। সরকারি খাতের কর্মদক্ষতা বাড়াতে বিশ্ব ব্যাংকের $25 কোটি ঋণ সহায়তা, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। ইসরায়েল ইরান সংঘাতের জেরে অস্থিরতা বিশ্ববাজারে, শনিবারও বেড়েছে জ্বালানি তেল ও স্বর্ণের দাম। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দুর্বল 10টি ব্যাংকে 32,120 কোটি টাকার তারল্য সহায়তার পরও গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না কয়েকটি ব্যাংক। টাকা না পেয়ে হতাশ গ্রাহকরা। কর্তৃপক্ষ বলছে, আগের মতো অর্থ সংকট না থাকায় গ্রাহকের আস্থা কিছুটা ফিরেছে। কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভর করে কোনো ব্যাংক দীর্ঘদিন চলতে পারে না বলছে বাংলাদেশ ব্যাংক। দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে 1.5 দশকে ব্যাংক খাতে হয়েছে লুটপাট। কয়েক হাজার কোটি টাকা পাচার হওয়ায় অস্তিত্ব সংকটে পড়ে ডজন খানিক ব্যাংক। দেউলিয়ার ঝুঁকি থেকে বাঁচাতে দুর্বল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে সরকার। 10টি ব্যাংকে কয়েক ধাপে দেয়া হয় 32,120 কোটি টাকার তারল্য সহায়তা। তবে এরপরও সংকট কাটেনি কয়েকটি ব্যাংকে, চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছে না গ্রাহকরা। 1 লাখও চাই না, 2 লাখও টাকা চাই না। আমাদের টাকা আছে 40 লাখ টাকা ব্যাংকে, 50,000 টাকা চাই না করে দিচ্ছি। 1 লাখ টাকার মতো তুলবো, কিন্তু দেখা যাচ্ছে তার 50%-এর মতো আর কি তোলা হয়। তো সেটা তুলতে গিয়েও এই টেবিলে ঘোরো, সেই টেবিলে ঘোরো, 20-এর উপরে কোনো টাকাই দিচ্ছে না। দিনের পর দিন এভাবে আর কতদিন ভোগান্তি করা যায় আমরা অ্যাজ এ ডিপোজিটর হিসেবে। ব্যাংক কর্মকর্তারা জানান, টাকা তোলার পাশাপাশি জমাও দিচ্ছেন কেউ কেউ। কাউন্টারে লেনদেন প্রায় স্বাভাবিক, অনলাইন সেবাও পাচ্ছেন গ্রাহকরা। একসাথে বড় অঙ্কের টাকা না তুলে তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আপনার গ্রাজুয়ালি প্রয়োজন মতো নেন, সেটা হয়তো একটু স্প্লিট করে নিচ্ছে। আমরা কাউকে ইনসিস্ট করছি না, এটা তারাই আমাদেরকে সহযোগিতা করছে। অনেক গ্রাহকই টাকা তুলতে আসতেছে, যার ফলে চাপটা বেশি পড়ে গেছে। এই কারণে আমরা বেশি বড় অ্যামাউন্ট আমরা দিচ্ছি না আর কি। বাংলাদেশ ব্যাংক বলছে, দুর্বল ব্যাংকে গ্রাহক আস্থা ফেরাতে খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে, কমাতে হবে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীলতা। কেন্দ্রীয় ব্যাংকের দিকে তাকিয়ে থেকে তাদের উপর নির্ভরশীল হয়ে কোনো একটা ব্যাংক তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে, এইটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে লিকুইডিটি সাপোর্ট দেওয়ার পরেও অনেক ব্যাংকই তাদের সকল গ্রাহকের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে না। সংস্কার ও সুশাসন অব্যাহত থাকলে শিগগিরই ব্যাংক খাত শক্তিশালী হবে আশা বাংলাদেশ ব্যাংকের। তাদেরকে তো নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকে তারল্য সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষক মাজিদুল হক। মাজিদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখলাম প্রতিবেদনটিতে বাংলাদেশ ব্যাংক কিন্তু তারল্য সহায়তা দিয়েছে, সেই সাথে সংকটও, তাদের তারল্য সংকট যেটা ছিল সেটাও কিছুটা কেটেছে। ব্যাংকে ডিজিটাল মাধ্যমে লেনদেন হচ্ছে, সবভাবেই লেনদেন হচ্ছে, কিন্তু তারপরেও গ্রাহকরা অভিযোগ করছে টাকা পাচ্ছে না তাদের প্রয়োজন মতো। এটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আমাকে ভালো একটা বিষয়ের উপরে আমন্ত্রণ জানানোর জন্য, কথা বলার জন্য। সেটা হচ্ছে যে দেখুন, যে ব্যাংকগুলোর আস্থা সংকট ভুগছে, সেটা 5ই আগস্টের পর থেকে আপনার বাংলাদেশের সব থেকে চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্যাংকিং, এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক কিন্তু 11টা থেকে 12টা ব্যাংকের বোর্ড পুনর্গঠন করেছে। বাকি কিছু কিছু ব্যাংকের পুনর্গঠন করার জন্য এখনো অপেক্ষমান রয়েছে কিছু কিছু ব্যাংক। এটার কারণটা কি ছিল? তার কারণটা ছিল হচ্ছে যে এই ব্যাংকগুলোর আসলে সুশাসনের ঘাটতি ছিল। এই ব্যাংকগুলো গোষ্ঠী স্বার্থে পরিবারতন্ত্র ছিল। পরিবারতন্ত্র থাকার কারণে এই ব্যাংকগুলোর বোর্ড পুনর্গঠন করা হয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে বোর্ড যখন পুনর্গঠন হয় তখন কিন্তু একটা প্যানিক উইথড্রয়াল হয়, রাতারাতি ডিপোজিট উঠাতে থাকে আমানতকারীরা, এবং এর ফলে যেটা দেখা যাচ্ছে ব্যাংকের যে আমানত, সেই আমানত যে আমানতকারীদের কাছ থেকে যে আমানত রাখা হয় সেটা তো আসলে বিনিয়োগ করা হয়, ঋণ প্রদান করা হয়। ব্যাংকের কাছে তো আসলে
লিকুইডিটি মানে ইনস্ট্যান্ট লিকুইডিটি থাকবে হচ্ছে যে আবার ডিপোজিটার যখন টাকা জমা দিবে অন্য ডিপোজিটারদেরকে টাকা দিবে, এভাবেই তো ব্যাংকের ফাংশন মেইনলি। আসলে আমানতকারীরা যখন একবারে টাকা নিতে আসলো তখন ব্যাংক আসলে সংকটের ভিতরে পড়ে গেল এবং মানে এই ইন ভিউ অফ দিস সিচুয়েশন তখন কেন্দ্র ব্যাংক করলো যে কেন্দ্র ব্যাংকের মূল দায়িত্ব কিন্তু আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা, আমানতকারীদের আস্থা অর্জন আস্থা ধরে রাখা কিন্তু কেন্দ্র ব্যাংকের মূল দায়িত্ব। কিন্তু বিগত সরকারের আমলে কেন্দ্র ব্যাংক অনেক সমালোচিত হয়েছে বিভিন্ন কারণে। কিন্তু যাক, আমি সে কথা বলতে চাচ্ছি না। আমি বর্তমান প্রেক্ষাপটে কেন্দ্র ব্যাংক তখন যে দুর্বল ব্যাংকগুলোকে যে লিকুইডিটি সাপোর্ট দিল, সেই লিকুইডিটি সাপোর্ট থেকেও আস্থা অর্জন করতে ব্যাংকগুলো ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে তার কারণগুলো আমি বলছি। তার কারণ হচ্ছে যে আপনার যে আমানতকারী আপনার 5 লক্ষ টাকার চেক দিয়েছে তাকে কিন্তু 5,000 টাকা প্রদান করা হয়েছে, তাই না? তাহলে আবার যে আমানতকারী চিকিৎসার জন্য টাকা উঠাতে এসেছে তাকে কিন্তু আসলে টাকা দেওয়া হয়েছে, কিন্তু খুব অল্প পরিমাণ টাকা দেওয়া হয়েছে। আবার কি হয়েছে ব্যাংকগুলোর ভিতরে, কি হয়েছে ব্যাংকগুলো অনলাইন পেমেন্ট বন্ধ রাখছিল, কারণ এই ব্যাংকগুলো কিন্তু অনলাইন পেমেন্ট করে থাকে, কারণ চট্টগ্রামে টাকা জমা দিয়ে ঢাকা থেকে টাকা উঠানো যায়, কিন্তু এই ব্যাংকগুলো অনলাইন পেমেন্ট বন্ধ রাখছিল। অনলাইন পেমেন্ট বন্ধ রাখার কারণে মানে আমানতকারীদের ভিতরে আস্থা সংকট আরো দেখা দিয়েছে, আরো গভীর হয়েছে। তাই সুতরাং যে বাংলাদেশ ব্যাংক যেভাবে সাপোর্ট দিয়েছে সেইভাবে কিন্তু ওই পার্সেন্টেজে ওইভাবে কিন্তু আসলে আপনার আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে ব্যাংকগুলো। কারণ এই সিচুয়েশনে ব্যাংকগুলো আস্থা অর্জন করতে পারবে মিনিমাম 7 বছর থেকে 8 বছর পরে, পূর্ণ আস্থা অর্জন করতে পারবে। আপনি 1-2 দিনে কিন্তু এটা সম্ভব না। এটা যে হক, আপনার কাছে একটু জানতে চাইবো, আমরা জানি যে সরকার পরিবর্তনের পরে কিন্তু ব্যাংক খাতে বিভিন্ন ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংস্কারগুলো যথেষ্ট কিনা আপনি কি মনে করেন? এছাড়া আর কি কি ধরনের সংস্কার নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, ব্যাংকের একটা সংস্কারের ভিতরে একটা হয়েছে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স সরকার করেছে। এই আইনের মাধ্যম দিয়ে ব্যাংকগুলো মারধর বাংলাদেশের প্রেক্ষিতে কেন্দ্র ব্যাংক এতদিন ধরে স্বাধীনতা, মানে আমরা স্বাধীনতা পেয়েছি 53 বছর, 53 বছরে কেন্দ্র ব্যাংক স্বাধীন ছিল না, কখনো স্বাধীন ছিল না। যে দেশের কেন্দ্র ব্যাংক স্বাধীন থাকে না সে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু মানে আপনার সুশাসন নিশ্চিত করতে পারে না। তাহলে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স যেটা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটার মাধ্যম দিয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, ব্যাংক মার্জারের যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের অর্থনীতির মানে এটা আমার কাছে মানে মানে এটা অর্থনীতিতে অনেক প্রভাব পড়বে, সেটা খারাপ প্রভাব পড়বে। কেন খারাপ প্রভাব পড়বে? তার কারণ হচ্ছে যে এই ব্যাংকগুলোর যে আমানতকারীরা ছিল সেটা ঠিক আছে, সেটা আমানতকারীদের টাকা ফেরত দেবে কেন্দ্র ব্যাংক বারবার বলছে, কিন্তু নতুন আমানতকারী তো আমাকে আসতে হবে, নতুন ইনফ্লো তো আমাকে আসতে হবে। সেই ইনফ্লো তৈরি হবে কিনা মনে হয় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন তো হবেই না, আরো আপনার বেকারত্ব সৃষ্টি হবে। তাহলে যে অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি এবং উচ্চ বেকারত্ব থাকে সেই অর্থনীতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না ভালোভাবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে এটা বাংলাদেশের দ্য ফার্স্ট কাইন্ড অফ ইটস, এই প্র্যাকটিসটা বাংলাদেশে একদম নতুন। বাংলাদেশ এটার সাথে কিন্তু এখনো এই প্র্যাকটিসের সাথে কিন্তু সুপরিচিত ছিল না কখনো। তাহলে নতুন একটা মডেল যে বাংলাদেশ ব্যাংক নিয়ে আসছে, এই মডেল সাকসেস হবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। এবং আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাবো, অর্থ পাচারে যেই ধরনের অর্থ পাচার হয়েছে আর কি, সেই অর্থ পাচার ফেরাতে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বেশ তৎপর। এই টাকা ফেরানো সম্ভব হবে কিনা আপনি কি মনে করেন? জি দেখেন, সারা পৃথিবীর এভিডেন্স যেটা বলে যে পাচারকৃত অর্থ ফেরত আনতে এক একটা দেশের 15 বছর সময় লেগেছে, এবং 15 বছর সময় লেগেছে এবং সেই মোট অর্থের মানে 20% টাকা ফেরত আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশেও এটা সময় লাগবে, কারণ এটা আরেকটা কথা বলবো যে অর্থ পাচার ঠিক আছে ইনিশিয়েটিভ নিচ্ছে ভালো কথা, কিন্তু এই অর্থ মানে পাচারকৃত অর্থ বা সম্পদ ফেরত আনা এত সহজ কাজ না, এটা কম সময়ের ভিতরে সম্ভব না। পৃথিবীর এভিডেন্স যেটা বলে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, সামনে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে। অর্থ পাচার যে সামনে বাড়বে না বা আবার চলমান হবে না সেটা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের উপর সিদ্ধান্ত। পলিটিক্যাল সরকারের সদিচ্ছা থাকতে হবে, টাকা পাচার বন্ধ করাটা পলিটিক্যাল সরকারের সদিচ্ছা থাকতে হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বেশি দিন না। এটা যখন পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে আসবে ক্ষমতাটা, তখন পলিটিক্যাল রাজনৈতিক সরকারের সদিচ্ছা থাকতে হবে পাচারকৃত টাকা ফেরত আনার জন্য। তারা হয়তো একটা নিয়ম করে দিয়ে গেল, তারা একটা পলিসি ডেভেলপ করে দিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার। হক, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আপনার বিশ্লেষণের জন্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
দেশে সরকারি খাতের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য $25 কোটি অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বাড়ানো সম্ভব হবে। প্রকল্পের আওতায় যে প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে সেগুলো হলো পরিসংখ্যান ব্যুরো, রাজস্ব বোর্ড, পরিকল্পনা বিভাগ, সরকারি ক্রয় কর্তৃপক্ষ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর। প্রকল্পের মূল লক্ষ্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা ও ব্যয় ব্যবস্থাপনা উন্নত করা, পাশাপাশি কর প্রশাসনের আধুনিকীকরণ ও রাজস্ব আদায়ের স্বচ্ছতা, সরকারি ক্রয় ব্যবস্থা ডিজিটালে রূপান্তর এবং নির্ভরযোগ্য পরিসংখ্যান নিশ্চিত করা। ঈদের টানা ছুটিতে চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে কন্টেইনার জট। রোববার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক পূর্ণাঙ্গ কার্যক্রম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে কার্যক্রম পুরোপুরি শুরু হবে। আজকে কি কোনো প্রস্তুতি রয়েছে, আর বন্দরে কন্টেইনার কি পরিমাণে জট তৈরি হয়েছে? দেখুন, আপনি জানেন যে আসলে সারা দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো চট্টগ্রাম বন্দর গত যেই 7 দিন ধরে সেটি আসলে পুরোপুরি বন্ধ ছিল না। সেখানে যে কার্যক্রম ছিল বিশেষ পদ্ধতিতে সেই কার্যক্রমগুলো চালিয়ে নিতে হয়েছে। কিন্তু আপনি জানেন যে আসলে এই টানা যে ছুটি, সেই ছুটির সময় বন্দর কেন্দ্রিক যে সমস্ত ব্যবসায়ী রয়েছে তারা আসলে তাদের যে সমস্ত কন্টেনারগুলো এখানে বন্দরে ছিল সেগুলো আসলে সময় মতো খুব বেশি ডেলিভারি নেয়নি, ফলে এক ধরনের জট এখানে তৈরি হয়েছে। আমরা একটু বলতে চাই যে গত 4 জুন চট্টগ্রাম বন্দরে 28,000 কন্টেনার ছিল, যেটি 11 জুন এসে 39,000 কন্টেনার ছাড়িয়ে গেছে। অর্থাৎ এর কারণটি হচ্ছে যারা বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করেন তারা আসলে এই দীর্ঘ 7 দিনের যে ছুটি সেই ছুটিতে ছিলেন এবং একেবারে খুব নেহাত প্রয়োজন ছাড়া আসলে খুব বেশি কন্টেনার এখান থেকে যায়নি এবং যে কারণে এই জটটি তৈরি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আসলে অন্যান্য সময় আমরা দেখি চট্টগ্রাম বন্দরের যে বন্দরের ভেতরটাই আমরা যদি একটু দেখাই তাহলে অন্যান্য সময় এই সময়ে যে পরিমাণ কন্টেইনার ওঠানামা থেকে শুরু করে অন্যান্য যেরকম মানুষের পদচারণে পুরো বন্দরটি মুখরিত থাকে, আজকে আসলে তেমনটি নেই। একেবারে নেহাত প্রয়োজন ছাড়া খুব কম ক্রেনই এখানে আসলে মুভ করছে। আমরা একটু বলতে চাই যে আজকে চট্টগ্রাম বন্দরে 42,712 একক কন্টেইনার রয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টা 2011 একক কন্টেইনার ডেলিভারি করা হয়েছে এবং রপ্তানির জন্য এই মুহূর্তে চট্টগ্রামে 3,034টি কন্টেইনার বিভিন্ন জাহাজে তোলা হয়েছে এবং এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে 112টি জাহাজ আছে, যেখানে যে সমস্ত জাহাজের মধ্যে 76টি জাহাজের মধ্যে কার্যক্রম চলছে। আমরা জানি যে আজকে পর্যন্ত যে সরকারি ছুটি সেই ছুটি ছাটা খাটিয়ে কন্টেইনার জট কমাতে কি বন্দর কর্তৃপক্ষ দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করবে? আমরা আসলে অন্যান্য সময় যেটি দেখেছি সেটি হচ্ছে কন্টেইনার জট যদি বাড়াবাড়ি রকমের হয়ে যায় সেক্ষেত্রে আসলে বন্দর কিছু কার্যক্রম নিয়ে থাকে। নিশ্চয়ই তারা সেরকম কোনো বিকল্প ব্যবস্থা খুঁজছেন, যেহেতু এই টানা 7-8 দিনের যে জট এই বন্ধ, সেই বন্ধে বিপুল পরিমাণ কন্টেইনার জমা হয়ে গেছে, যেগুলো স্বাভাবিক সময়ের চেয়ে বেশি এবং প্রতিনিয়ত সেটি যেহেতু আগামীকালকে খুলবে সেখানে আরও নতুন কন্টেইনার যোগ হবে। ফলত এগুলোকে সময় মতো ডেলিভারি দেওয়ার জন্য এবং বন্দরে যে বাড়তি জট তৈরি হয়েছে সেটিকে সরানোর জন্য নিশ্চয়ই বন্দর আহসান রিটন, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ইসরায়েল ইরান সংঘাতের জেরে অস্থিরতা দেখা দিয়েছে বিশ্ববাজারে। জ্বালানি তেলের দাম ও স্বর্ণের দামও বেড়েছে। ভূরাজনৈতিক উত্তেজনায় অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের সংকটের আশঙ্কা করা হচ্ছে। এতে শনিবারও বেড়েছে এসব পণ্যের দাম। আন্তর্জাতিক বাজারের ব্র্যান্ড ক্রুডের দাম আগের দিনের চেয়ে $4.87 বেড়ে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $74.23। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়েছে প্রায় $5, বিক্রি হচ্ছে $72.98। অন্যদিকে আউন্স প্রতি স্বর্ণের দাম বেড়েছে $54.02, ফলে দাম উঠেছে $3,433.47। একই সঙ্গে বেড়েছে রূপার দামও, আউন্স প্রতি বেড়েছে $0.09। বিশ্লেষকদের মতে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত স্বর্ণের দাম আরও বাড়তে পারে।
পঞ্চগড়ের বাংলাবান্ধা ফুলবাড়ি থেকে ভারতের শিলিগুড়ি, নেপাল ও ভুটানের অবস্থান খুবই কাছাকাছি হওয়ায় অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই বন্দর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বদলে গেছে সেই চিত্র। ভারতের ভিসা দেয়া কমে যাওয়ায় নেই আগের মতন কর্মচাঞ্চল্য। অধিকাংশ সময় ফাঁকা থাকে ইমিগ্রেশন এলাকা। অলস সময় পার করছেন ইমিগ্রেশন পুলিশ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। দেশের সর্বোত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ার বাংলাবান্ধা ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ভারতের শিলিগুড়ির দূরত্ব মাত্র 12 কিলোমিটার, আর পর্যটন শহর দার্জিলিংয়ের দূরত্ব 77 কিলোমিটার। এছাড়া 54 ও 130 কিলোমিটারের মধ্যে যথাক্রমে নেপাল ও ভুটান সীমান্তের অবস্থান। অবস্থানগত কারণে ব্যবসায়ী, পর্যটক, প্রবাসী শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই ইমিগ্রেশন চেকপোস্ট। একটা সময় প্রতিদিন গড়ে 400 থেকে 500 যাত্রী যাতায়াত করত। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এখন দিনে যাত্রী পারাপার হয় মাত্র 40 থেকে 50 জন। আমার বর্তমান বাসা হলো ভারতের শিলিগুড়িতে, মানে বাংলাদেশে ঘুরতে গেছিলাম। আমি চিকিৎসার জন্য বাংলাবান্ধা দিয়ে ইন্ডিয়া যাচ্ছি। আমার ভিসার মেয়াদ মাত্র 10 দিন আছে। কখনো আসে, কখনো লোক আসে না, পায় এখনো ইমিগ্রেশন। আমাদের যাত্রী যেগুলো আসে, আমাদের ভাড়াও তো একটা হয় না। ভারত, নেপাল ও ভুটান থেকে পর্যটক সহ সব ভিসায় যাত্রীরা বাংলাদেশে আসা যাওয়া করছেন। তবে বাংলাদেশ থেকে শুধুমাত্র যাতায়াত করছেন স্টুডেন্ট, মেডিকেল ও বিজনেস ভিসাধারীরাই। 40 থেকে 50 জন যাওয়া আসা করছেন। বাংলাদেশিদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে শুধু মেডিকেল এবং বিজনেস ভিসা বা স্টুডেন্ট ভিসা যাদের আছে তারাই যাচ্ছেন। আর ভারত থেকে, নেপাল থেকে স্টুডেন্ট, ট্যুরিস্ট গমনাগমন করছেন। যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা এবং সহযোগিতা করে আসছি। অবস্থানগত কারণে 4 দেশের সুবিধাজনক এ বন্দর আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবেশ বান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটের কোনো পাথর কোয়ারি আর ইজারা দেয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খানকে নিয়ে সিলেটের জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ উপদেষ্টা। এ সময় রিজওয়ানা হাসান বলেন, জাফলং পরিবেশগতভাবে সংকটপূর্ণ এলাকা। এখানকার পাথর কোয়ারিগুলো পরিবেশ ধ্বংস করছে। পর্যটকের জন্য পরিবেশ উপযোগী ট্যুরিজমের পাশাপাশি পাথর উত্তোলনের সাথে জড়িতদের বিকল্প কর্মসংস্থান করা হবে। এদিকে উপদেষ্টাদের পরিদর্শনের পর জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পাথর কোয়ারির লিজ দাবি করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় তারা উপদেষ্টাদের গাড়ি বহরও অবরোধ করে রাখে। পরে পুলিশের তৎপরতায় কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এই রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। তাপপ্রবাহে কঠিন হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। প্রচণ্ড গরমে কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। বৈরী আবহাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রেও। তবে কয়েকদিনে টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে কয়েকটি জেলায়। এর মধ্যে হবিগঞ্জের রাজমিরিগঞ্জে বজ্রপাতে মারা গেছেন একজন। কয়েকদিনের তীব্র গরমে নাকাল নীলফামারীর মানুষ। ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি নেই। কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের। রংপুরে টানা 7 দিনের তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। বিরূপ আবহাওয়ায় আয় রোজগার কমেছে শ্রমজীবীদের। তাপমাত্রার জন্য আমরা ঘরে থাকতে পারছি না, সেজন্য হাঁটছি বাইরে, মাঠে, কোথায় একটু বাতাস পাবো। দিন মজুর, আমরা দিনে আনি দিনে খাই, সেটা আমাদের গাড়ি টাড়ি চলে পাইছি না, কঠিন অবস্থা। রাজশাহীতে গত 3 দিন ধরে তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। চুয়াডাঙ্গায় চলতি মাসের 14 দিনের মধ্যে 12 দিনই ছিল তাপপ্রবাহ। গরমজনিত অসুস্থতার কবলে পড়ছেন অনেকেই। 2-1 দিনের মধ্যে বৃষ্টি হলে গরমের তীব্রতা কমে আসবে বলছে আবহাওয়া অফিস। গা ঘেমে যাচ্ছে, গেঞ্জি, জামা, শার্ট কোনো কিছু পরনে রাখা যাচ্ছে না, এবং বিছানায় শোবো সেখানেও গা ঘেমে যাচ্ছে, বিছানা ভিজে যাচ্ছে। প্রচণ্ড তাপ, 3 দিন থেকে খুব অবস্থা খারাপ। বৃষ্টি হলে খুব ভালো হতো। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। আগামী 15 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা কমে যেতে পারে। গোপালগঞ্জেও ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন। ভিড় বেড়েছে শরবতের দোকানগুলোতে।
এদিকে ফরিদপুরে তীব্র গরমের বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। কয়েকদিনের তাপপ্রবাহে বরবটি, পটল সহ বিভিন্ন সবজির গাছ শুকিয়ে যাচ্ছে। এছাড়া বেড়েছে পোকামাকড় ও রোগবালাই। হয়তো বৃষ্টি, আবার 2 দিন 4 দিন খরা হইলো, আবার বৃষ্টি এলো, এইভাবে দোকান পায়, তাহলে সব ফসলই ভালো হয়। আর কোনো ভালো কোনো নাই। অনেকগুলি ভোমরা পোকা লাগছে, আমি ওষুধ দিচ্ছি, তাতেও কোনো কাজ করতেছে না। এদিকে টানা কয়েকদিনের তীব্র গরমের পর বৃষ্টির দেখা মিলেছে শরীয়তপুর ও হবিগঞ্জে। এতে গরম থেকে মিলেছে সাময়িক স্বস্তি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 মাসে দেশের শেয়ার বাজারে মূলধন হারিয়েছে 51,601 কোটি টাকা। এর ফলে গেল মে মাসের শেষে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মোট বাজার মূলধন নেমেছে 3,04,454 টাকায়। 1 মাস আগে এপ্রিল শেষে যা ছিল 3,56,056 কোটি টাকা। গত 1 মাসের ব্যবধানে বাজার মূলধন 20,940 কোটি টাকা বা 6.43% কমেছে। বিশ্লেষকরা বলছেন, কৃত্রিমভাবে শেয়ার বাজারকে বড় করে দেখানোর নিয়ম এখনও অনুসরণ করে যাচ্ছে ডিএসসি। এতে শেয়ার বাজারের দর পতনের সার্বিক চিত্র বাজার মূলধনের পতনে প্রতিফলিত হচ্ছে না। পর্যালোচনায় দেখা গেছে, টাকার অঙ্কে গত ডিসেম্বরের তুলনায় সবচেয়ে বেশি বাজার মূলধন কমেছে ব্যাংক খাতের। এর পরের অবস্থানে ছিল টেলিযোগাযোগ, খাদ্য ও আনুষঙ্গিক, ওষুধ এবং রসায়ন খাত। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী